আপনারা দেখছেন বাংলার খবর, সবার খবর। পৃথিবীতে মানুষ না থাকলে অর্থ থেকে কী লাভ? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বেসরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সমাজসেবী সুব্রত পালের উদ্যোগে কানলা শহরের 18টি ওয়ার্ডে প্রায় 4,500 মানুষকে চাল, ডাল, আলু চিড়ে, বাতাসা, বিস্কুট ও মাস্ক তুলে দেওয়া হবে। 3 দিন ধরে চলবে এই কর্মযজ্ঞ। আজ ছিল তার প্রথম দিন। এদিন আসা প্রতিটি মানুষকে থার্মাল গান দিয়ে চেক আপ করা হয়। এদিনে অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী সুব্রত পাল ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই ও সমাজসেবী অনিল বসু সহ আরও অনেকে। আমাদের কালনা মিউনিসিপ্যালিটির 18টা ওয়ার্ড, আমরা 18টা ওয়ার্ডকে টার্গেট করেছি। এই যে করোনা ভাইরাসের যে সারা বিশ্বে যে ভয়াবহ যে মরণ রোগটা এসছে, তার জন্য আমাদের যারা দিন আনের দিন খায় সেসব লোকের যে অবস্থা, এবং অ্যাকচুয়ালি যারা নিম্নবিত্ত লোক আছে তারা তো লোকের কাছে চাইতে পারছে না, এবং করে আমরা প্রায় 1300 সামথিং লোক নিম্নবিত্ত যারা লাইন দিয়ে লোকের কাছে নিতেও পারবে না এবং লোকের কাছে চাইতে না, তাদেরকে আমরা কিনেছি ঘরোয়াভাবে। এই 1300 লোককে আমরা ফিক্স করেছি, তাদের ঘরে ঘরে যেয়ে 1300 লোককে আমরা অলরেডি 4-500 লোককে বন্টনও করে দিয়েছি। আর আমার কালনা পুরো মিউনিসিপ্যালিটিতে প্রায় 4200 লোককে অলরেডি আমি কার্ড বিতরণ করেছি, এবং সেটা প্রথম আজকে থেকে শুরু 26, 27, 28 3 দিন আমরা দিচ্ছি। আজকে সকাল থেকে আমরা যেটা করলাম 13, 14, 15 3টে ওয়ার্ডকে দিয়েছি, বিকেলে 16, 11কে দেবো। তেমন করে ধাপে ধাপে প্রতিদিন আমরা 5টা 6টা ওয়ার্ডকে দিয়ে 3 দিনে করছি। আর সবচেয়ে বড় কথা দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেইভাবে মানুষের জন্য ছুটে বেড়াচ্ছে, যেই নিজে রাস্তায় নেমে মানুষের সতর্ক করছে, নিজে গণ্ডি কেটে দিচ্ছে, তা আমরা সেইভাবে গভর্নমেন্ট প্রোটোকল মেনটেন করছি। পুরো গভর্নমেন্ট প্রোটোকল মেনটেন করে আমি এখানে দিচ্ছি, এবং মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এসেছিলেন, উনি দেখে খুব খুশি হয়েছেন। বিগত দিনেও আমি দেখুন 13 তারিখে লকডাউন শুরু হয়েছে, 26 তারিখ থেকে আমি দেওয়া শুরু করেছি। এই অবধি ধরেন গ্রামে এটা তো আমি টাউন আসতে শুরু করলাম, কিন্তু 26 তারিখ থেকে গত মাসে মার্চ 26 তারিখ থেকে আমি গ্রামে দিয়েছি। গ্রামে প্রায় 5000 ফ্যামিলিকে অলরেডি আমি দিয়েছি। টাউনেও 4,500 লোককে অলরেডি টার্গেট আছে, এবং এই 3 দিনে 4,500 লোককে। আরেকটা সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে আমি এই 42-4300 যে লোককে দিয়েছি, তার জন্য আমি লোককে একটা টেস্ট, প্রাথমিক যে টেস্টটা হয় সেই টেস্টটা আমি করছি, থার্মাল টেস্ট যেটা আমি করছি। এটা প্রথম কোনো পাবলিকের উদ্যোগে এটা করছি, এই থার্মাল টেস্টটার জন্য। অলরেডি আমরা 2-3 জনকে জ্বর হলেই যে এই রোগটা হবে তা না, এটা দেখলাম 98, 99, 100 আছে, 4 জনের ধরা দেখলাম। তাদেরকে আমরা অলরেডি আমাদের যে সুপারও এসেছিলেন, সুপারকেও বললাম যে ওদেরকে আবার বিকেলে আবার আমি বললাম যে তোমার বাড়ির লোক তুমি এটা আলাদা থাকবে, এবং ওখানে যে 13 নম্বর ওয়ার্ডের লোক আছে ওদের বললাম তোমরা একটা সিস্টেম করে ঘরের একটা আলাদা একটা রুমে থাকবে। তো অলরেডি বিকেলে আমার সুপারের সাথে কথা হয়েছে, উনি আবার 6টা-7টার সময় যে একবার ওনাকে দেখে আসবে, কোনো কিছু তাহলে হসপিটালে আপনার সঙ্গে হাসপাতালে ডাক্তারও আজকে হাসপাতালে সুপারও ছিলেন, এবং আরও এদিকে আমাদের বিধায়ক ছিলেন, মাননীয় মন্ত্রী। সবচেয়ে বড় কথা যে আজকে যে আমরা কাজটা করেছি, এই যে 1200-1300 যে আমি একটা বললাম না, গরিব মানুষ তো ধরুন অনেকেই দিচ্ছে, গভর্নমেন্টও প্রচুর দিচ্ছে, কিন্তু একটা নিম্ন শ্রেণীর লোক আছে তারা কিন্তু গভর্নমেন্ট ঠিক পাচ্ছে না, কিন্তু সেই 1200-1300 লোককে আমি তাদের ঘরে ঘরে যে আমি একটা করছি, এবং গভর্নমেন্টও প্রচুর দিচ্ছে। তারপর সোশ্যাল কাজ এটা করতে হবে। দেখুন আজকে আমার সবচেয়ে বেশি যেটা কথা হলো যে দেখুন, পৃথিবীর যদি মানুষই না থাকে, পৃথিবীতে যদি শুধু আমি থাকলাম, আমার ফ্যামিলি থাকলো, আর মানুষই যদি না থাকে, তাহলে অর্থের কী লাভ হবে? তাই যতদিন আছে আমি চেষ্টা করব, আমার যতটা সাধ্য আছে আমি করবো, মানুষের জন্য আসি এবং থাকবো। 3 দিনের ক্যাম্পের কি আজকে আনুষ্ঠানিক শুরু হলো? আজকে শুরু, এবং এটা সকাল বিকেল করে আমরা এটা মেনটেন করছি, গভর্নমেন্ট প্রোটোকল পুরো 100% মেনটেন। আরও খবরের জন্য বাংলার খবরের সঙ্গে থাকুন। আমি তো পুরোটা ভিজে গেছি।
জল পড়ে যাচ্ছে, আমি তাও চেষ্টা করছি দেখানোর জন্য। দেখুন পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা কোনোদিন আমাদের বয়স এইটা দেখিনি যে এতটাই জল বেড়েছে। আজকের যেভাবে জলটা বেড়েছে, গঙ্গাসাগরকে আটকানো এই মুমেন্টে কার্যত যদি কোনো স্টেপ না নেওয়া হয়, তাহলে গঙ্গাসাগরের পরিস্থিতি পরবর্তী দিনে প্রচুর খারাপ পর্যায়ে পৌঁছে যাবে। দেখুন এইখানে পাইলেন যে করা ছিল, ও থেকেও প্রায় 1.5-2 মিটার উচ্চতা দিয়ে জল বেশি আসছে। কিছু করার নেই, যারা প্রতিকূল রক্ষা বাহিনী এসেছিল তারাও এখানটায় নেই, তারাও এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাদেরও কিছু করার নেই। এই মুমেন্টে জল যেভাবে বেড়েছে, জলের এই বাড়াটাকে যদি জলটা এলাকার ভিতরে প্লাবিত হয়ে যায়, তাহলে গঙ্গাসাগরের মানুষ যথেষ্ট কষ্টের মধ্যে তাদের দিন কাটাতে হবে এবং প্লাবিত হয়ে গেলে চাষবাস কিছুই হবে না। আমি সরাসরি গঙ্গাসাগর সি বিচ থেকে ডাইরেক্টলি আপনাদের দেখাচ্ছি। আমি গঙ্গাসাগর স্নানঘাটের সাইডে আমি যাওয়ার চেষ্টা করছি। যদি স্নানঘাটের কাছে আপনারা দেখেন, সরাসরি গঙ্গাসাগর সি বিচের কাছে রয়েছি। জলের যে উচ্চতা বৃদ্ধি পেয়েছে, প্রচণ্ড জোরে জল ডাইরেক্টলি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে কার্যত মেলা মাঠে জলটা ঢুকে পড়ছে এবং মন্দিরের চতুর্দিকে এই মুমেন্টে আমি একটু আগে দেখেছিলাম মন্দিরের চতুর্দিক জলমগ্ন, প্রায় 1 হাঁটুর উপরে জল এবং এখন বৃদ্ধি পেয়ে গেছে। আমি অনেকক্ষণ আগেই কপিলমুনি আশ্রমের কাছ থেকে এসেছি এখানটায়। আমি আবার ওইদিকে যাওয়ার চেষ্টা করবো, কতটা জল বেড়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটা জোরে জলটা ডাইরেক্টলি কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। এখানে যতটা জল কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে ডাইরেক্টলি ঢুকে পড়ছে। যেহেতু নেটওয়ার্ক এখানে পরিস্থিতিটা অনেক খারাপ এবং ভিডিওটা কীরকম আসছে আমি জানি না, অনেকক্ষণ ধরে সম্প্রচার করে যাচ্ছি। দেখুন জলের গতিবেগ, এখানে হয়তো আমি আর দাঁড়াতে পারবো না, কারণ জলটা এবার যে গতিতে মারছে, আগে যে এসেছিলাম তার চেয়ে ওভার জোরে মারছে এবং আমি জলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। সম্ভবত এখানে দাঁড়িয়ে আর আমি সম্প্রচার করা সম্ভব হচ্ছে না আমার। দেখুন আমাকে উপরে চলে আসতে হয়েছে, কারণ জলটা পরপর আরও বাড়ছে এবং বাড়ার জন্য টোটালটাই গঙ্গাসাগরের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরতে চাইলাম। আমি আবারও কপিলমুনি মন্দিরের রাস্তা ধরে যাব এবং দেখানোর চেষ্টা করব।
মন্দির রাস্তার কাছে চলে এসেছি। দেখুন কতটা জলমগ্ন হয়ে আছে, ডাইরেক্টলি বাধাপ্রাপ্ত হচ্ছে না কোনো জায়গায়, কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে না, জলটা ডাইরেক্টলি ঢুকে পড়ছে কপিলমুনি রাস্তা বরাবর ধরে কপিলমুনি চত্বর কার্যত জলমগ্ন। এবং আমি কপিলমুনির রাস্তা দিয়ে সম্ভবত যেতে পারবো না, এতটাই জল হয়ে গেছে এখানটায়, কার্যত জলমগ্ন হয়ে গেছে কপিলমুনি চত্বর। এবং 1 কোমরেরও বেশি জল হয়ে গেছে কপিলমুনি চত্বরে, কপিলমুনি চত্বরে 1 কোমরেরও বেশি জল, 1 কোমরেরও বেশি জল হয়ে গেছে এই মুমেন্টে। জানি না আমি সম্প্রচার কী করে এখান থেকে রাস্তা থেকে বেরোবো, আমি তো নিচে নেমে এসেছি। দেখুন সমুদ্রের জলের যে গতিবেগ, এই গতি নিয়ে, সমুদ্রের জলের এই প্রবল গতি নিয়ে কপিলমুনি চত্বরে কার্যত মেলা মাঠ পুরো পরিপূর্ণ। 1 কোমরেরও বেশি জল হয়ে গেছে। যেটা ছেলেটাকে আপনারা দেখছেন দাঁড়িয়ে আছে, ওখানটায় উঁচু থাকার জন্য কম জল মনে হচ্ছে। সাগর যে হোগলা কটে গেছে ওর পর থেকে নিচু জায়গা, ওই নিচু জায়গাটায় 1 কোমরেরও বেশি জল হয়ে গেছে। আমি আপনাদের দেখাতে পারতাম, ওখানটায় আমি যেতে পারছি না, এতটাই জল বেড়ে গেছে। আমার কাছে মোবাইল আছে, পাওয়ার ব্যাংক আছে, এর জন্য কার্যত প্রচুর স্রোতে। দেখুন লাইটের যে ত্রিপলা লাইটগুলো ছিল ওইগুলো ভেঙেও জলে ভেসে যাচ্ছে। এবং এখানে দোকানে যাদের দোকান ছিল সাইডে এই যে প্রবল জলের যে গতি, প্রবল জলের যে গতি, এই গতিটা কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে ডাইরেক্ট নদী থেকে ডাইরেক্টলি ঢুকে পড়ছে কপিলমুনি চত্বরে। কোনো জায়গায় বাধাপ্রাপ্ত না হয়ে, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি একটু ঘুরে এসেছি, কোনো জায়গায় ডাইরেক্টলি বাধাপ্রাপ্ত না হয়ে জলটা সরাসরি ঢুকে পড়ছে কপিলমুনি চত্বরে। আরো ভীষণ আকারে আসছে আপনাদের কাছে, আপনারা দয়া করে আসুন। আপনাদের কেউ কোনোদিন কোন রকম রূপে আপনারা কথা শুনছেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আসুন। রাজার চকের অধিবাসীরা যারা এখনো থেকে গেছেন দয়া করে ঘর থেকে বেরিয়ে আপনারা চলে আসুন, আপনাদের মা বোনেদের তুলে দিন। আর আপনারা সবাই মিলে চলে আসুন, সামনে চলে আসুন, কেউ মায়া করবেন না, আপনারা মায়া করে নিজেদের জীবনটাকে নষ্ট করে দেবেন না। রাজার চকের অধিবাসীরা বারবার অনুরোধ করছি, আমাদের এখানে পুলিশ প্রশাসন এসপি আছেন, সবাই উপস্থিত থেকে আপনাদের অনুরোধ করছে আপনারা আসুন, আপনারা দয়া করে আসুন। ও দিদি আপনি দাঁড়িয়ে আছেন, চলে আসুন, কেউ দাঁড়াবেন না, জলোচ্ছ্বাস আসতে ওখানে থাকতে পারবেন না, দয়া করে অনুরোধ করছি। ঝড় আসছে তখন কিন্তু আপনাদের কেউ রক্ষা করতে পারবে না, আমরা আপনাদের রক্ষা করার জন্য অনুরোধ করছি, আসুন, দয়া করে আপনাদেরকে রেস্কিউ করার জন্য এসেছি। দাঁড়াদা আছে
अजाम में जैसे ही 3 टूजे को रिक्विजिशन मिला हुआ है और पहले भी हम इस एरिया में रेकी करके गए थे, जैसे ही प्रशासन ने बोला कि आप वहाँ पे तुरंत पहुँचे, हमारी टीम जो कि कोरबा पाता भवन में रुकी हुई थी, हम तुरंत यहाँ पे आए हैं और हम बोट और OPM के द्वारा अभी इस इलाके में जो भी लोग घरों में हैं उनको यहाँ बाहर इवैक्यूएशन करने की कोशिश करेंगे।
আপনারা দেখছেন বাংলার খবর, সবার খবর। আমি চিরঞ্জিত চক্রবর্তী। আমি কোনো সাইকিয়াট্রিস্ট নই। আমি ওইভাবে হয়তো অ্যানালিসিস করতে পারবো না, তবে আমার নিজের ফিলিংসটা বলতে পারি। সুশান্ত রাজপুত বা সুশান্ত সিং রাজপুত যে মারা গেল, তার শেষের রাজপুত কথাটাও সে শেষে বাদ দিয়ে দিয়েছিল। এখন তার নাম লেখা হতো টেলিভিশনে বা ফিল্মের টাইটেলে সব জায়গায় অ্যাজ সুশান্ত সিং। সুশান্ত সিং এর মৃত্যুর কারণ কি অনুসন্ধান চলছে। একটা জিনিস প্রথম থেকে জানা যাচ্ছিল যে সে নাকি ফ্রাস্ট্রেশনে ভুগছে, ডিপ্রেশনে আছে, এবং তার জন্য কয়েক মাস ধরে সে ওষুধ খাচ্ছে। এও শোনা গেছে তার সর্বশেষ যে ফিয়ান্সি, যার সঙ্গে তার বিয়ে হওয়ার নাকি কথা ছিল নভেম্বর মাসে,
সেও তাকে ছেড়ে চলে গেছিল, যদিও সে লকডাউনের মধ্যে সুশান্তের সঙ্গে ছিল। কিন্তু সে একটা কথা বলেছে, সুশান্ত নাকি হ্যালুসিনেশন দেখতো, মানে হ্যালুসিনেট করতো, নানা রকম জিনিস দেখতো, যেগুলো অ্যাবনর্মাল, একটা অসম্ভব কিছু একটা, হয়তো বেশি 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 কল্পনা বা ইনসমনিয়ার কারণে দেখতো সে হয়তো, কারণ ওর কাছে ঘুমের ওষুধও ছিল প্রচুর নাকি, সেটা পরে খবরে আছে। কিন্তু সেই মেয়েটাও তাকে ছেড়ে চলে গেছিল শেষের দিকে, এবং আগের দিন যে পার্টিটাও দিয়েছিল সেই পার্টিটাতে সুশান্ত কিছু খায়নি, আর সেই পার্টিটাতে কিন্তু এই রিয়া চক্রবর্তী আসেনি। এখানে একটা রোম্যান্টিসিজমের কথা আসছে, ডেফিনেটলি এটা রোম্যান্টিক অ্যাঙ্গেল আসছে, এবং এর আগেও কতগুলো ঘটনা ঘটেছে যখন রোম্যান্টিক্যালি জড়িয়েছিল অনেকের সঙ্গে, কিন্তু সেগুলো সব ছেড়ে ছুড়ে দিয়ে ফাইনালি এইখানে বোধহয় সেটেল করতে চাইছিল এবং নভেম্বরে বিয়ে করার কথা ছিল। এখানে আমার মনে হয় অনেকে মনে করতে পারে যে ওর ফ্রাস্ট্রেশন, ওর সুগার ড্যাডি নেই, ওর ইন্ডাস্ট্রিতে কোনো গডফাদার নেই, পেছন থেকে অনেক লোক, অনেক সিন্ডিকেট, অনেক বিগ ইনফ্লুয়েন্সিয়াল পিপল তারা নাকি ওর সঙ্গে গোলমাল করেছে, এবং তাদের পলিটিক্সে নাকি আলটিমেটলি ও হি হ্যাড টু কমিট সুইসাইড। হতে পারে এটা একটা কারণ হতেই পারে, ডেফিনেটলি হতে পারে, কারণ ওর যেভাবে প্রথম দিকে ওর ক্যারিয়ারটা ফ্লারিশ করছিল, কিন্তু শেষের দিকে একটুখানি ঝিমিয়ে পড়েছিল, ছবিগুলো তেমন লাগছিল না, কয়েকটা ছবিও পাচ্ছিলও না, অনেকগুলো ছবি নাকি সই হয়েও তবে সেই ছবিগুলো স্টলড হয়ে যায়, মানে থেমে যায়, আটকে যায়। সেই জন্য আমার মনে হয় যে অনেকগুলো কারণ আছে, একটা কারণ লোকে ফ্রাস্ট্রেটেড বা ডিসহার্টেন্ড হয় না। আর যখন এই মেয়েটি ওর সঙ্গে ছিল লকডাউনের সময়, তখনও সে কিন্তু ওষুধ খাচ্ছিল, তখনও সে কিন্তু কিছু হ্যালুসিনেশনের কথা তাকে বলেছিল, তার মানে এই ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনটা তার চলছিলই অনেকদিন ধরে। সেটা ফিনান্সিয়াল কারণেও হতে পারে। অনেকে মনে করছেন যে ওর কাছে 5 কোটি টাকা নাকি ব্যাংকে ছিল, কিন্তু 5 কোটি টাকা দ্যাট মে নট বি এনাফ। হয়তো ওর মনে হয়েছে এরপরে আর তেমন কিছু রোজগার ওর সম্ভাবনা নেই, কাজে 5 কোটি টাকা এমন কিছু বড় ব্যাপার নয়, যেখানে সে 4.5 লাখ টাকা একটা ফ্ল্যাটে থাকে, যেখানে তার একটা গাড়িরই দাম 1,65,00,000। তো সেক্ষেত্রে তার যে লাইফস্টাইলটা সে চাইছিল বা যেটা মেনটেন করছিল, সেটা কিন্তু ভেরি কস্টলি। এইখান থেকে শুরু হচ্ছে আমার কথাগুলো। প্রশ্নটা হচ্ছে যে কোনো সময় আমার মনে হয়েছে, আমার ক্যারিয়ারের বা ছেলেবেলা থেকেই মনে হতো যে আমাদের জীবনটা কিছুটা ঘুড়ির মতো, আমরা যেন এক একটা ঘুড়ি উঠছি, আর আমি নিজ থেকে ওস্তাদ, আমার ওইটাই আমার ক্যারিয়ার বা ওটাই আমার চোখের সামনে আমার প্রজেকশন, আমার জীবনের প্রজেকশন যেন উপরে আকাশে উঠছে ঘুড়ি হয়ে, আর আমার হাতে সুতোটা রয়েছে, আমি ওটাকে কন্ট্রোল করছি। আমি কত ভালো ঘুড়ি ওড়াতে পারবো তার উপর ডিপেন্ড করবে ঘুড়ি কত উঁচুতে উঠবে, কত ভালো উঠবে, কত ভালো হাওয়া থাকবে, ওয়েদার কেমন থাকবে, বৃষ্টি ঝড় হবে না, এবং হাওয়াটা এমন হবে যেটা পারফেক্ট ঘুড়ি ওড়ানোর পক্ষে। প্রচুর ঘুড়ি আমি উড়িয়েছি ছেলেবেলায়, সেই জন্য এগুলো আমি জানি। তারপরে নেভিগেট করার ব্যাপার আছে, ঘুড়িকে কোন দিকে ওড়ালে ভালো হবে, কোন অ্যাঙ্গেল দিয়ে, কোন ছাদের উপর উঠলে ভালো হবে, যেখান থেকে ওড়ানো যায়, এর প্রস্তুতিটা নিচেই নিতে হবে, এবং তারপর তোমার হাত তৈরি করতে হবে, ওস্তাদই চাই। এবার প্রশ্ন উঠলো যে তার সঙ্গে একটা মাঞ্জার প্রশ্ন উঠবে, কারণ সেখানে আমাদের খেলতে হবে, লড়াই আছে। এবার অন্য ছাদ থেকে, অন্য জায়গা থেকে আরও কেউ মাঠ থেকে হয়তো কেউ ঘুড়ি ওড়াচ্ছে, তার সঙ্গে আমার ঘুড়ির প্যাঁচ হবে। যে ভিক্টোরিয়াস হবে, দ্য ফিটেস্ট উইল সার্ভাইভ, এটাই নিয়ম। কাজে সেখানেও আমার যদি মাঞ্জা খুব ভালো হয়, এবং সেক্ষেত্রে আমি সেই ঘুড়িটাকে আরেকটা ঘুড়িকে কাটতে পারি, এবং সেটা কাটানো অনেক সময় কম যদি মাঞ্জা দিও, শুধুমাত্র হাতের মুন্সি আনাতেও ঘুড়ি কিন্তু কাটা যায়, যদি খেলাটা খুব ভালো জানি আমি। আমার কাছে মনে হচ্ছে ক্যারিয়ারটা এক্স্যাক্টলি তাই, জীবনটা এক্স্যাক্টলি তাই, এইভাবে এগোয়। আমার কতটা ক্ষমতা, আমার শারীরিক সক্ষমতা কতটা, আমার এডুকেশন কতটা, নিজেকে কীভাবে তৈরি করেছি আমি, তার সঙ্গে সঙ্গে আমার বেসিক ইন্টেলেক্ট কতটা, মানে ট্যালেন্ট কতটা, এবং সেটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি বা সেটাকে কিভাবে বাড়াতে পারি, সেইটা দিয়ে আমার আসলে খেলাটা হবে বাকি সবার সঙ্গে।
সেখানে কোনো কারণে যদি আরো পাওয়ারফুল ঘুড়ি হয়, আরো ভালো খেলোয়াড় যদি সে হয় আমার থেকেও ভালো, এবং তার সুতোর মাঞ্জায় যদি সাংঘাতিক ধার থাকে, তাহলে আমার পক্ষে একটু ডিফিকাল্ট হবে টিকে থাকা। কিন্তু একটা ঘুড়ি কেটে গেলে কি আছে, আমি আবার একটা ওড়াবো। আমার কিন্তু অনেকগুলো ঘুড়ি আছে, মানে আমার জীবনে অনেকগুলো বছর আছে, মানে আমার ইউথ এখন। কাজে আমি 34 বছরে নিশ্চয়ই হেরে যাব না, আমার সব ঘুড়ি শেষ হতে পারে না। কাজেই সেইভাবে আমি এগোতে হবে। কাজে আমার ডিপ্রেশন কেন আসবে? I will go on trying. Try and try again, you will succeed at last. এটাই তো কথা আছে। আর যতগুলো এক্সপিরিয়েন্স হবে, কিভাবে কাটছে, কোন মাঞ্জায় কাটছে, সেই মাঞ্জাটা আমি কি জোগাড় করতে পারি, তার মানে সেগুলো এক্সপিরিয়েন্স। তা থেকে আমি কিন্তু আর ইমপ্রুভ করব। The failures are the pillars of success. এটা তো সবাই জানে। তো এই নিয়মগুলো মানতে পারলে কিন্তু আমার মনে হয় না ফ্রাস্ট্রেশন আসবে। সেকেন্ডলি, যে ছেলেটা এত কিছু করতে পারছিল, যার নাকি অন্তরিক্ষ সম্বন্ধে এত ধারণা ভালো, এবং সে স্বপ্ন দেখে যে কোনো একদিন সে অ্যাস্ট্রোনট হয়ে নামবে কোনো একটা গ্রহে গিয়ে, সে ফ্লাইট চালানোর চেষ্টা করছিল, সে অনেক কিছু ভাবছিল, চাঁদে মাটি কিনেছিল, জমি কিনেছিল, মানে সে স্বপ্নের জগতে বাস করত। ফিজিক্সে ব্রিলিয়ান্ট ছিল, সেই জন্য সে পরীক্ষাটা পাস করেছিল। ফিজিক্স অলিম্পিয়াডে ভালো রেজাল্ট করেছিল, 7th হয়েছিল। তারপরে অল ইন্ডিয়া যেটা আমাদের হয় ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটাতেও সে খুব ভালো রেজাল্ট করেছিল, সেই জন্য সে ইঞ্জিনিয়ারিং এর চান্সও পেয়েছিল। হি ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার। কিন্তু তার মাথায় ঘুরছিল সিনেমা, এই আলোকোজ্জ্বল, এই পাদপ্রদীপের সামনে দাঁড়ানোর একটা ঘটনা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে দেখবে, হাত ধরে দেবে। এটা তার একটা বেসিক ইচ্ছে ছিল তার। কিন্তু সেটা যাই থাকুক না কেন, তোমাকে মনে করতে হবে যে তুমি, আমি যখন শুটিং করছি একজন হিরো হিসেবে, একজন ইম্পর্টেন্ট অ্যাক্টর হিসেবে, তখন ক্যামেরা যখন বলবে অ্যাকশন, ডিরেক্টর যখন বলবে অ্যাকশন, ক্যামেরা চলবে, তখন আই এম দ্যাট ক্যারেক্টার। তখন আমি হয়তো শিবাজি, তখন আমি হয়তো ভগবান, তখন আমি হয়তো বিরাট যোদ্ধা, তখন আমি হয়তো আরো কিছু, একজন বিরাট উদার মহান মানুষ। কিন্তু যে মুহূর্তে কাট বলবে ডিরেক্টর, তার মানে সেই মুহূর্তে আমি কিন্তু ফিরে আসবো আমার জায়গায়, আমি হয়ে যাবো একটা স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ। সাধারণ মানুষের যেটা থাকে সেগুলো আমাকে প্র্যাকটিস করতে হবে, সেগুলো আমি শিখতে হবে। সেটাই কিন্তু মেন রোল আমার জীবনে। সাধারণ মানুষ শান্ত হয়, সাধারণ মানুষ একটু ভীতু হয়, সাধারণ মানুষের অত অ্যাম্বিশন থাকে না, সাধারণ মানুষ সাধারণের মতো থাকে, অত সাহসী হয় না, সে নম্র হয়, ভদ্র হয়, এবং সবচেয়ে বড় কথা তার ভীষণ ধৈর্য থাকে, পেশেন্স থাকে। কাজে সেইটা যদি প্র্যাকটিস করা যায় তাহলে সুইসাইড করতে হয় না, বাঁচা যায়, এগুলো যায়। সমস্ত রকম আপডেট পেতে চোখ রাখুন বাংলার খবর সবার খবরে। আপনারা দেখছেন বাংলার খবর সবার খবর। নমস্কার, আজকে বিশ্ব যোগ দিবসে আমরা চলে এসেছি কাল্লার রামিসা দফাদারের বাড়ি। করযোগ রহনিরোগ কোনো একটি বিশেষ দিন নয়, প্রতিদিন সময় বের করে একটু যোগাসন করলেই মিলতে পারে রোগব্যাধি থেকে মুক্তি, সাথে মানসিক শান্তিও। তাই প্রতিদিন যোগব্যায়াম করার পরামর্শ দিলেন কাল্লার যোগ কন্যা 9ম শ্রেণীর ছাত্রী রামিসা দফাদার। রামিসা গত বছর 2019 নভেম্বর মাসে অংশগ্রহণ করে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে একটি সোনা, 2টি রূপো এবং একটি ব্রোঞ্জ পদক সহ ওভারঅল রানার্স আপ হয়। এই আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতাটি 16টি দেশ পার্টিসিপেট করেছিল। এই 16টি দেশের মধ্যে থেকে এই সাফল্য ভারতকে এনে দিয়েছে এবং আমাদের কামলাকে এবং আমাদেরকে গর্বিত করেছে। দীর্ঘদিন লকডাউনের ফলে যেমন আমরা বড়রাও বাইরে যেতে পারছি না, ঠিক সেরকমই গৃহবন্দী হচ্ছে আমাদের বাচ্চারা, যারা মাঠে, যারা খেলা পাগল বাচ্চা, যারা সবসময় খেলে বেড়াবে অবসর সময়, তারা গৃহবন্দী। তো এই গৃহবন্দী থাকার ফলে তাদের মধ্যে একটা মানসিক একটা
সমস্যা চলে এসছে। কি সমস্যা না, দীর্ঘদিন বাড়ির বাইরে না যাওয়ার ফলে তাদের খেলা না হওয়ায় তারা মানসিকভাবে স্বাধীনতা পাচ্ছে না। তো তারা বাড়িতে থেকে খেলার ছলে ব্যায়ামের মাধ্যমে নিজেদেরকে মানসিকভাবে সুস্থ রাখতে পারে এবং শরীরের দিক থেকেও শারীরিকভাবে সুস্থ রাখতে পারে। তাহলে আমরা সেই ক্ষেত্রে খুব সহজ কিছু ব্যায়াম যারা বাড়িতে করতে পারবে খেলার ছলে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে পদ্মাসন। এই পদ্মাসনের এই ভঙ্গিমাটা কম বেশি আমরা সবাই জানি। তো এই পদ্মাসনে বসলে মানসিক শক্তি পাবে, মনে কনসেন্ট্রেশন বাড়ে পড়াশোনার ক্ষেত্রে, যেটা বাচ্চাদের সবচেয়ে বেশি প্রয়োজন আর উপকার। এর পাশাপাশি কোমর শক্ত রাখে, স্পাইন পেশি অনেক সবল থেকে সবলতর করে তোলে। এবার আমরা যাচ্ছি ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসন দেখুন আপনারা পশ্চাৎটা, স্পাইনটা কিভাবে রেখেছে এই বেন্ড করে। এই ভুজঙ্গাসনে উপকার, সবচেয়ে বড় উপকার যেটা হচ্ছে কোমরের জন্য, কোমরের সবচেয়ে ভালো ব্যায়াম। এবং আমরা এই যে একভাবে বাড়িতে দীর্ঘটা সময় কাটাচ্ছি, যার জন্য আমাদের স্পাইন ঠিকভাবে কাজ করছে না। তো আমরা যদি এই ভুজঙ্গাসনের পশ্চাৎটায় যাই, প্রথম কাজে কোমরের জন্য খুবই উপকারী একটা আসন। এবং আমাদের বিভিন্ন কোষ্ঠকাঠিন্য, পেটের রোগ, এই ক্ষেত্রে ভুজঙ্গাসন খুবই উপকারী। এবং এটা একটু ঘাড়েরও ব্যায়াম হয় এবং পা টান রাখলে পেশি বল ক্ষমতাও বৃদ্ধি পায়। দেখুন এটা বক্রাসন, দেখুন স্পাইনটা কেমনভাবে ঘুরিয়ে দিয়েছে। আমাদের কোমর দীর্ঘক্ষণ বাড়িতে বসে থাকার ফলে মানে এক ধরনের পেশিটা একটা উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই পেশিটাকে সচল করার জন্য এবং রক্ত চলাচল ঠিকঠাক বৃদ্ধির জন্য যে কোনো স্পাইন টুইস্টিং খুবই উপকারিতা, যার মধ্যে একটা সহজতম হচ্ছে এই ভঙ্গিমা বক্রাসন। এইটা করলে পেশি সচল থাকে, সবল থাকে। এবং এটা শুধু তাই নয়, কারোর পেশিতে টান লেগে যাওয়া, কোমরে ব্যথা, কোমরে টান লেগে যাওয়া, ফিট ব্যথা, এটার জন্য খুবই উপকারী। খুবই একটা ভালো ব্যায়াম, সেটা হচ্ছে বৃক্ষাসন। এই বৃক্ষাসন যেমন উপকারী তেমনি খুব মজাদার। কারণ এই বৃক্ষাসন করতে গেলে ওরা বারবার পড়ে যাবে। বৃক্ষাসন করতে গেলে ব্যালেন্স লাগে শরীরে। তো ব্যালেন্সিং পশ্চার, ব্যালেন্স ঘটিত আসন যত করে বাচ্চারা, ওদের মনোসংযোগ বৃদ্ধি পায়, কনসেন্ট্রেশন পাওয়ার আরও বাড়ে, যেটা পড়াশোনার ক্ষেত্রে খুব উপকারী। বৃক্ষাসনে পা শক্ত রাখে, পায়ের পেশি সবল করে, শক্ত করে। আর যেহেতু এটা ব্যালেন্সিং পশ্চার, মনোসংযোগের ক্ষেত্রে অনেক উপকারিতা। এটি একটি সুখাসন ভঙ্গিমা। বর্তমানে করোনার জন্য আমরা মানুষ সকলেই গৃহবন্দী প্রায় 1-2 মাস। তো সেই জন্য মানুষের যে যারা কর্ম করে বা যারা এদিক ওদিক যাতায়াত করে কর্মের ক্ষেত্রে, তারা 2 মাস ধরেই গৃহবন্দী এবং তাদের শারীরিকভাবে যে পরিশ্রমটা হয় সেটা আর হয়ে উঠছে না। কারণ তারা সকলে ঘরের মধ্যেই বদ্ধ। তো বদ্ধ থাকার ফলে মানুষের মধ্যে বিভিন্ন জড়তা চলে আসে মানুষের পেশিতে, যার জন্য দেখা যায় অনেক শরীরে রোগ, যে রোগ আস্তে আস্তে বড় রোগের আকারে বৃদ্ধি নেয়। তার জন্য প্রথমত আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মনোসংযোগ। কারণ আমরা একভাবে ঘরের মধ্যে থেকে মানুষের মানসিকতাটার মধ্যেও অনেক প্রবলেম সৃষ্টি হয় মানসিকভাবে। তো আমরা এটা করবো মনোসংযোগ বৃদ্ধির জন্য, আমরা সুখাসনে বসবো। এইভাবে খুব সহজ একটা পশ্চাৎ বা আসন, আমরা ভঙ্গিমা বলতে পারি। এই সুখাসনে বসে আমরা কি করবো, চোখ বন্ধ রাখবো, শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবো। কেউ এই সুখাসনে বসে মন্ত্র জপ করতে পারে, ভগবানের নাম জপ করতে পারে, বা শ্বাস প্রশ্বাস নর্মাল রেখে এইভাবে একইভাবে বসে থাকতে পারে। এই যে ভঙ্গিমাটায় আছে, এই আসনটিকে বলা হয় বজ্রাসন। বজ্রাসনে বসার উপকারিতা কি, যে আমরা বর্তমানে যেভাবে খাবার বা লাইফস্টাইল চলি, সেই ক্ষেত্রে আমাদের হজম ক্ষমতার দিক থেকে অনেক দুর্বলতা দেখা দেয়। তো বজ্রাসনে বসলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের যাদের নিদ্রা রোগের রোগী বা রাতে ঘুম আসে না, আর এখন তো বিশেষ করে সবাই ফোন নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে ওটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে। তো সেই দিক থেকে বজ্রাসন, খাবার পরে যদি 5 মিনিট বজ্রাসনে বসা যায়, তো রাতে ঘুমের ক্ষেত্রে খুবই উপকারী। দেখুন আমরা সবাই ঘুমোই রাতের বেলা, কিন্তু যখন ঘুমোই জানি না কিভাবে শুই বা কি। কিন্তু ঘুমানোর একটা সঠিক নিয়ম আছে, সেটা হচ্ছে সবসময় আমাদের যে কোনো একটা পাশ ফিরে ঘুমাতে হবে। পাশ ফিরে মানে যে কোনো একটা সাইড। আর সবচেয়ে সঠিক ঘুমানোর নিয়ম যদি বলি, তো সেটা হচ্ছে বাঁ দিক হয়ে শুলে। বাঁ দিক হয়ে শুলে হজম ক্ষমতা যেমন বৃদ্ধি পায়, ঠিক সেরকমই আমাদের অন্তরে যেসব প্রবলেমগুলো থাকে, বিশেষ করে পেটে বিশেষ করে, সেই প্রবলেমগুলো অনেক দূর হয়ে যায়। এবং যখন বাচ্চারা মাতৃগর্ভে থাকে,
তখনও কিন্তু তারা এই বাঁ দিক করেই থাকে। তো যদি সঠিকভাবে শোয়ার নিয়ম আমরা বলি বা সঠিকভাবে শোয়ার জন্য যদি বলি, তো সেই দিক থেকে বাঁ দিক করে শোয়াটা সবচেয়ে বেশি উপকার। বর্তমানে আমরা এতটাই কর্মব্যস্ততার মধ্যে থাকি যে ব্যায়াম তো দূরের কথা, 5 মিনিটে একটা জায়গায় বসবো সেটারও উপায় নেই আমাদের। যদি বসেও থাকি সেটাও থাকে মনোসংযোগ থাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে বা ফোনের মধ্যে। কিন্তু এইটা কি আমাদের খুব ভালো? আমি তো মনে করি না ভালো। এর কারণ একটাই, যে আমরা শরীরের প্রতি সচেতন হওয়ার কথা মানুষ ভুলেই যাচ্ছে। সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা যদি মন এবং শরীর দুটোকেই যদি সবল ও সুস্থ রাখতে চাই, 5টা মিনিট 24 ঘন্টার মধ্যে আমরা বার করে নেব। এই 5 মিনিটের মধ্যে দুটো জিনিস করব। একটা যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, খুবই সহজতম জিনিস, সেটা হচ্ছে এই সুখাসনে বসবো। সুখাসনে বসলে কি হবে, চোখ বন্ধ করে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, মনোসংযোগ বাড়াবে। এই যে আমরা এত সমাজে কর্মের মধ্যে, বাড়ির মধ্যে, ফোনের মধ্যে এত নিজেকে ইনভলভ করে দিয়েছি যে নিজের জন্য সময় দিতে পারছি না, যার জন্য দেখা দিচ্ছে বিভিন্ন দুশ্চিন্তা, মানসিক রোগ, মানসিক ব্যাধি। মানসিক ব্যাধি থেকে নিজেকে সুস্থ রাখার জন্য সুখাসন একটা সবচেয়ে বড় উপকারী ব্যায়াম। এইভাবে যদি আমি বসতে নাও পারি, এখান থেকে আমি সুখাসনে বসে মন্ত্র জপ করব বা নিজের কোনো প্রিয় জিনিসের কথা ভাববো, আর শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবো। আমাদের ব্যায়ামের পাশাপাশি আমাদের শরীরে যে বায়ুগুলো আছে, সেই বায়ুগুলোকে কন্ট্রোল করার জন্য প্রয়োজন কিছু প্রাণায়াম, শ্বাসের কিছু ব্যায়াম, যার মধ্যে সবচেয়ে বেশি উপকারী হচ্ছে অনুলোম বিলোম। এই অনুলোম বিলোমের মাধ্যমে অনেক রোগ সারানো যায়। যেমন ভঙ্গিমাটা দেখুন, আমাদের যেটা মাথায় রাখতে হবে যে বাঁ দিক থেকে শ্বাস নেব, প্রথম শুরুতেই ডান দিক থেকে শ্বাসটা ছেড়ে দেব, আবার ওই ডান দিক থেকে শ্বাস নিয়ে বাঁ দিকে ছাড়বো, এইভাবেই চলতে থাকবে শ্বাস প্রশ্বাস থেকে। এবং আমরা যখন বসবো, যদি পদ্মাসনে না বসতে পারি, সুখাসনে বসবো। এই অনুলোম বিলোম যদি প্রত্যেক দিন নিয়মিত চর্চা করা যায়, তো আমাদের